দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। আজকের ফরিদে প্রকাশিত বিশেষ খবরটি হলো হতাশ প্রদ্যুৎ, দিল্লি থেকে রাজ্যে ফিরে অনশন কর্মসূচি জারি রাখার ঘোষণা। সাংবিধানিক দাবি আদায়ে 28 ফেব্রুয়ারি তীব্রামতার ঘোষিত আমরণ অনশন কর্মসূচি জারি থাকবে। দিল্লি থেকে রাজ্যে ফিরে এসে সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর। তিনি জানিয়েছেন এই অনশন কর্মসূচিতে থাকবে না কোনো দলীয় পতাকা, এমনকি যারা এই কর্মসূচিতে অংশ নেবেন তারা কোনো নেতা হিসাবে নয়, তারা আসবেন একজন সাধারণ জনজাতি হিসেবে। জানা গিয়েছে প্রদ্যুৎ কিশোর যখন আমরণ অনশনের ঘোষণা দিয়েছিলেন ঠিক তার পর মুহূর্তেই দিল্লি নেতৃত্ব তাকে দিল্লি থেকে ডেকে পাঠিয়েছিলেন। তিনিও দিল্লিতে বিজেপি নেতৃত্বদের ডাক পেয়ে তড়িঘড়ি দিল্লি গিয়েছিলেন। জানা গিয়েছে দিল্লিতে বিজেপির নেতৃত্বরা তার কাছে এই ধরনের আমরণ অনশন কর্মসূচির বিষয়বস্তু জানতে চাইলে তিনি যখন তার সাংবিধানিক দাবি আদায়ের কথা তাদের সামনে তুলে ধরেন, তখন বিজেপির নেতৃত্বরা কিংবা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা তাকে এই ধরনের কর্মসূচি প্রত্যাহারের কথা বলেছেন। তারা জানিয়েছেন প্রয়োজনে মথার নেতৃবৃন্দের সাথে আরও কয়েক দফা আলোচনা করে তাদের দাবি দাওয়াগুলি নিয়ে একটি সমাধানের রাস্তা বের করা হবে। তবে কবে নাগাদ আলোচনা হবে তার কোনো চূড়ান্ত দিনক্ষণ দিল্লি থেকে প্রদ্যুৎকে জানানো হয়নি। চূড়ান্ত দিন তারিখ না পেয়ে অনেকটা অভিমানে তিনি আজ অর্থাৎ সোমবার রাজ্যে ফিরে এসেছেন। জানা গিয়েছে প্রদ্যুৎ কিশোর বর্তমানে দলের অভ্যন্তরে একটা বেকায়দায় আছেন। দিল্লি নেতৃত্ব কোনো ধরনের সদর্থক ভূমিকা গ্রহণ না করায় দলের অভ্যন্তরেই দিন দিন কোণঠাসা হচ্ছেন প্রদ্যুৎ। শুধু তাই নয়, এই হেন পরিস্থিতির কারণে প্রদ্যুৎ তার শেষ হাতিয়ার অর্থাৎ আমরণ অনশন কর্মসূচিকে কাজে লাগাতে চাইছেন। আপাতত এই কর্মসূচি অনুষ্ঠিত হবে ধরে নেওয়া হলেও বাস্তবে তা কতদিন চলবে তার কোনো নিশ্চয়তা নেই। এমনও হতে পারে বিজেপির পক্ষ থেকে কোনো না কোনো ধরনের টোপ দিয়ে অনশন কর্মসূচি প্রত্যাহার করিয়ে দিতে পারে। যদি তাই হয়, এই ক্ষেত্রেও কিন্তু বেকায়দায় পড়তে পারে প্রদ্যুৎ। কেননা এমনিতেই মতার গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি ধুলোয় মিশে গিয়েছে। তার উপরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিংবা কেন্দ্রীয় সরকার যদি অন্যান্য বৃহত্তর দাবিগুলি পূরণ না করে, তাহলে দলের মধ্যে আরও কোণঠাসা হয়ে যাবে প্রদ্যুৎ। সব মিলিয়ে আগামী দিন প্রদ্যুতের রাজনৈতিক ভবিষ্যৎই অন্ধকারের দিকে চলে যাওয়ার সম্ভাবনা প্রবল। ত্রিপুরা ছাড়াও প্রদ্যুতে আস্থাহীন। 23-এর বিধানসভা নির্বাচনের কৌশলই ছিল ত্রিপুরামতার জন্য বড় ভুল। নিয়ন্ত্রক শক্তি হবার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে বিরোধী দলের মর্যাদা পেল গত এক বছরে উল্লেখযোগ্যভাবে বিরোধী দলের দায়িত্ব পালন করতে পারেনি। বিজেপির দ্বিতীয় সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে এসে ভাজপার অন্যতম নিয়ন্ত্রক শক্তি দেশের গৃহমন্ত্রী অমিত শাহ ত্রিপুরামতার সুপ্রিমো সহ অন্যান্যদের ডেকে নিয়ে তাদের বিষয় সরকার ভেবে দেখবে বলে আশ্বাস দিয়েছেন। আর এই গত প্রায় এক বছর ধরে আশ্বাস পূরণের আশায় বসে থেকে দলের সাংগঠনিক শক্তিকে কার্যত ক্ষয় করে দিল ত্রিপুরামতা। দফায় দফায় বহু রজনী দেশের রাজধানীতে কাটিয়েও কোনো সমাধান সূত্র পায়নি। এর মধ্যে দিন দশেক সময় দিল্লিতে কাটিয়ে ব্যর্থ মনোরূপে রাজ্যে ফিরিয়েছে কংগ্রেস নেতাদের সাথে বৈঠক করে আলোড়ন তৈরির চেষ্টা করেছেন প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মা। এরপরেই ঘোষণা করেছেন ত্রিপ্রাসাদের সাংবিধানিক অধিকার সুনিশ্চিত করতে তিনি বড়মুড়া পাহাড়ের পাদদেশে আমরণ অনশনে বসবেন। তার জন্য হাতে দিন চারেক সময় রাখেন। এর মধ্যে দিল্লি থেকে ডাক পেয়ে দিল্লিতে আরেক দফায় উড়ে যান মথা সুপ্রিমো প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মা, কিন্তু ফল পেল না। সোমবার শেষ বেলাতে রাজ্যে এসে ঘোষণা করেছেন অনশনে বসবেন তিনি। আগামী 28 ফেব্রুয়ারি দলের অন্যান্য নেতা কর্মীরাও থাকবেন এই অনশনে। প্রদ্যুতের দাবি তাদেরকে কেন্দ্র সরকারের তরফে লিখিত প্রতিশ্রুতি দিলেই তবে তারা আন্দোলন স্থগিত করবেন, কিন্তু সেটা দেওয়া হয়নি বলে আন্দোলনে যাবেন। তবে 28 ফেব্রুয়ারি থেকে বড়মুড়া পাহাড়ের পাদদেশে যে অনশন আন্দোলন শুরু হবে সেটার আয়োজক ত্রিপুরামতা হলেও এই আন্দোলনে দলীয় পতাকা ব্যবহার করা হবে না বলে এক ভিডিও বার্তায় জানিয়ে দিয়েছেন প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মা। তাদের আন্দোলন কোনো দলের নয়, সকল ত্রিপ্রাসাদের অধিকার আদায়ের আন্দোলন বলে, তাই কোনো দলীয় পতাকা ব্যবহার করা হবে না। রাজনৈতিক মহলের মধ্যে প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মা যে আবেগ নিয়ে রাজ্য রাজনীতিতে লড়াই করার জমি পেয়েছিল, যত দিন গড়াচ্ছে সেই জমি ক্রমশই সরে যেতে শুরু করে দিয়েছে। নিজ দলের নেতাকর্মীরা সহ ত্রিপুরা ছাড়াও এখন আর আগের মতো প্রদ্যুতের আবেগে সায় দিয়ে আস্থা ভরসা রাখতে পারছেন না।
বিশেষ করে গত 1 বছরের সময় ধরে তীব্রামতা দলের কাজকর্ম ও প্রদ্যুতের মতিগতি ভালোভাবে নেয়নি তারা। প্রদ্যুতের ইমেজে ধাক্কা লেগেছে, ফলত তীব্রামতা ছেড়ে বিজেপিতে যাওয়ার যেমন ঘটনা ঘটছে, তেমনি দলের বহু নেতা নিজেদের সাংগঠনিক কর্মসূচি থেকে দূরে সরিয়ে রেখেছে। কংগ্রেসের সাথে বৈঠক করে চাপের রাজনীতির খেলা খেললেও তাতেও কোনো ফায়দা হয়নি তীব্রামথার। রাজনৈতিক মহলের অনুমান, লোকসভা নির্বাচনে আলাদা লড়তে পারে তীব্রামথা, আর এই আলাদা লড়াই বাজপাকে বাড়তি অক্সিজেনে যোগাবে বিধানসভা নির্বাচনের মতো। রাজনৈতিক মহলের আরও অভিমত, লোকসভা নির্বাচন পার করতে পারলেই বাজপা এবার তীব্রামথাকে খাতিরের তালিকায় রাখবে না। 28-এর আগেই কাগজে বাঘ হয়ে থাকবে তীব্রামথা। এমনিতে এডিসির ভিলেজ কাউন্সিল 2.5 বছর আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। অতি রাজনীতি করতে গিয়ে তারা আজও ভিলেজ কাউন্সিল নির্বাচন করাতে পারেনি। যে ব্রুদের ভোটারের অধিকার নিয়ে ভিলেজ কাউন্সিল নির্বাচন বাধা হয়ে দাঁড়িয়েছিল, সেই ব্রুরাও এখন বাজপা বন্দনা করতে শুরু করেছে। এডিসির 2টি আসন প্রতিনিধি শূন্য। 1 বছরের মধ্যে সেগুলোতে উপভোটও করাতে পারেনি। কেবলমাত্র দিল্লি হিল্লি করে 1 বছর সময় কাটিয়ে দিল মথা সুপ্রিমো। কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে তীব্রামতার ভবিষ্যৎ, আর লোকসভা নির্বাচনের পর আরও করুণ পরিস্থিতি হবে বলে ধারণা রাজনৈতিক মহলের। প্রাক্তন বাম বিধায়কের 2 ভাইপো সহ 9 পরিবার বিজেপিতে। সোমবার সন্ধ্যায় 50 পাবিয়াচড়া বিধানসভায় সোনাইমুড়ি গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির ডাকে এক যোগদান সভা হয়েছে। যোগদান সভায় সিপিএমের প্রাক্তন বিধায়ক বিজয় রায়ের 2 ভাইপো প্রসূন রায় ও বিবেক রায়ের নেতৃত্বে 9 পরিবারের 27 জন ভোটার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেছেন। যোগদান সভায় উপস্থিত ছিলেন 50 পাবিয়াচড়া বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাস ও ঊনকোটি জেলার বিজেপির জেলা সভাপতি পবিত্রচন্দ্র দেবনাথ, 50 পাবিয়াচড়া মণ্ডলের মণ্ডল সভাপতি কার্তিক দাস, বিজেপি নেতা জগদীশ পাল, অনিমেষ সিনহা সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। এদিন প্রাক্তন বিধায়ক এর ভাইপো প্রসূন রায় বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন চক্রবর্তীর আমল থেকে সিপিএমের হয়ে বেশ কয়েকটি গুরুদায়িত্ব নিয়ে রাজনীতি করে গিয়েছেন। পাশাপাশি প্রাক্তন বিধায়কের অপর ভাইপো বিবেক রায়, তিনিও সিপিএম আমল থেকে বর্তমান আমলেও ক্লাব সংগঠন ও খেলাধুলার সঙ্গে যুক্ত হয়ে কাজ করে গিয়েছেন। প্রসূন রায় তিনি সিপিএম দলকে কটাক্ষ করে বলেছেন, সিপিএম দলে কোনো আইনের শাসন নেই, মানুষকে দিন দিন বোকা বানিয়ে রাজনীতি করছে সিপিএম দল। পরে বিধায়ক ভগবান চন্দ্র দাস তার বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরেছেন। রজতকে সম্পাদক হিসেবে সামনে আনলো বিজেপির আইনজীবী সেল। গুরুত্বপূর্ণ বৈঠকে বসে বামগ্রেস মঞ্চ। আদালত চত্বরে আসন্ন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন নিয়ে রণকৌশলের বৈঠকের পর বৈঠক চলছে। এজন্য নির্বাচন উত্তাল কয়েক গুণ দাঁড়িয়ে দিয়েছে। জরুরি বৈঠক বসছে বামগ্রেস আইনজীবীদের নেতৃত্ব। চিকিৎসায় গাফিলতির অভিযোগ, ইঁদুর মারার ঔষধ খেয়ে প্রাণ হারানো শিশু। চিকিৎসায় গাফিলতিতে বিলুনিয়ায় একটি শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত শিশুর নাম সোহম, বয়স 2 বছর 3 মাস, বাড়ি বিলুনিয়া মহকুমার ভারতচন্দ্র ব্লকের দক্ষিণ ভারতচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন গেরেজ টিলা এলাকায়। ঘটনায় জানা গিয়েছে, কিছুদিন আগে ছোট্ট শিশু সোহম তার মা ভবানী দাসের সঙ্গে মুহুরীপুর মাসির বাড়িতে গিয়েছিলেন। অন্যান্য দিনের মতো রবিবার ছোট্ট সোহম মাসির বাড়িতে সদ্য হাঁটতে শেখা ছোট্ট পায়ে কখনো ঘরের ভিতরে, কখনো বারান্দায়, কখনো উঠানে ছুটতে থাকে। একসময় সোহম সবার অলক্ষ্যে চলে গিয়েছিল। অনেকক্ষণ ছোট্ট সোহমের কোনো সারা শব্দ না পেয়ে বাড়ির সবাই চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকে। হঠাৎ চোখে পড়ে সোহম মাসির বাড়ির একটি ঘরের মেঝেতে নিস্তব্ধ হয়ে শুয়ে আছে। সোহমের কি হয়েছে দেখতে গিয়ে দেখে সোহমের মুখে মাসির বাড়িতে ইঁদুর মারার জন্য ঘরের কোণে যে ওষুধ রাখা হয়েছিল সেখান থেকে কিছুটা সোহমের মুখে আর কিছুটা তার পাশে পড়ে আছে। কাল বিলম্ব না করে সোহমকে নিয়ে যাওয়া হয় মুহুরীপুর হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সোহমকে বিকাল প্রায় 3টায় মুহুরীপুর থেকে দক্ষিণ জেলা হাসপাতাল শান্তির বাজারে রেফার করা হয়েছিল। শান্তির বাজার হাসপাতালে সোহমের অবস্থার পরিবর্তন না হওয়ায় সন্ধ্যা 7:30টায় প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো, দিল্লিতে গিয়েও লাভ হয়নি প্রদ্যুতের। আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন ঠিকই, কিন্তু তার শারীরিক অবস্থা যে পর্যায়ে রয়েছে, এতে করে তার পক্ষে অনশনের ঝুঁকি নেওয়া বিপজ্জনক।
বিষয়টি বুঝতে পারার পরই আন্দোলন থেকে পিছিয়ে আসার কৌশল হিসেবে দিল্লি